হ্যালো সবাই, তোমাদের বোরিং লাইফটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আরেকটা ক্লাস নিয়ে আমি চলে আসলাম, তোমাদের তানভীর ভাইয়া। তো আজকে আমরা আমাদের ক্লাসে 3টা টপিক কভার করব। ওকে, একটু বড়। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্বর পরে হচ্ছে আমরা নর ও নারীবাচক শব্দ দেখব, এবং তারপরে দেখব হচ্ছে আমরা আমাদের এর পরের টপিকটা, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আর এখানে তো আমার পরিচয় তোমরা জানোই, আর নতুন করে দেওয়ার কিছু নাই। তো চলো আমরা টপিকে চলে যাই। তো শব্দদ্বিত্ব কাকে বলে? অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে হচ্ছে শব্দদ্বিত্ব বলে। এখন শব্দ কাকে বলে সেটা আমরা জানি। তো এখন অভিন্ন বা সামান্য পরিবর্তিত বলতে আসলে কি বোঝাচ্ছে তা আমরা দেখব। অভিন্ন মানে হচ্ছে কি, যেটা ভিন্ন না। ভিন্ন না মানে কি, যেটা সেম, ঠিক আছে, মানে একই রকম। বা সামান্য পরিবর্তিত হয়ে মানে হালকা কিছু পরিবর্তন হয়ে দুইটা শব্দ যদি ব্যবহৃত হয় একসাথে এবং একটা মিনিং প্রকাশ করে, সেটাকে আমরা বলি হচ্ছে কি শব্দদ্বিত্ব। ঠিক আছে, এখন শব্দদ্বিত্বর 3টা টাইপ আছে। একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব আরেকটা, এবং লাস্টেরটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। ঠিক আছে, তো 3টা টাইপে আমরা আস্তে আস্তে দেখব। এখন এই দ্বিত্ব শব্দ বা শব্দদ্বিত্বর কিছু এক্সাম্পল দেখলে তো হচ্ছে আসলে আমাদের বোঝা সম্ভব না। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো তোমার আম্মু তোমাকে জিজ্ঞাসা করতেছিল যে বাইরে কি বৃষ্টি হচ্ছে? তো তুমি দেখলা যে হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে। তো তুমি উত্তর দিলা যে হ্যাঁ আম্মু, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। কিরকম? টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই যে ধরো টিপ টিপ, এটা একটা শব্দদ্বিত্বর উদাহরণ। ঠিক আছে, ধরো তুমি যদি বলো হচ্ছে টিপ, তাহলে মনে হবে কি এটা কপালের টিপ বোঝাচ্ছে। বাট যখন তুমি টিপ টিপ বলছো তখন আসলে বোঝানো হচ্ছে কি অল্প অল্প বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, বা ধরো হচ্ছে তুমি স্কুলে গেলা একদিন পর, তুমি আগের দিন হচ্ছে অ্যাবসেন্ট ছিলা। তো তোমার ক্লাস টিচার তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি স্কুলে আসো নাই কেন? তুমি বললা যে স্যার আমার জ্বর জ্বর লাগছিল। ঠিক আছে, তো ধরো এই যে জ্বর একটা শব্দ, ঠিক আছে, সেটাকে যদি আমরা 2বার ব্যবহার করি তাহলে কিন্তু মিনিং পাল্টে যায়, জ্বর জ্বর হয়ে যায়, তাই না? জ্বর মানে কি আমার জ্বর আছে, আর জ্বর জ্বর মানে কি আমার জ্বর নাই, বাট জ্বর আসবে এরকম ভাব আমার, মানে আমি হচ্ছে বডিতে ফিল করতে পারছি, বা হালকা হালকা শরীর গরম, পুরোপুরি জ্বর না। তো এই যে এগুলো হচ্ছে আমাদের শব্দদ্বিত্বের উদাহরণ, এবং আমরা এখন এই 3টা টাইপই হচ্ছে আস্তে আস্তে দেখব। তো প্রথমটা হচ্ছে অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্ব মানে হচ্ছে কাইন্ড অফ কপি করা। ঠিক আছে, মানে মনে করো যে কোনো কিছু কপি করলে যেরকম হয় সেরকম। ধরো তুমি তোমার বন্ধুর খাতা পরীক্ষার হলে হচ্ছে কপি করতেছো। ওকে, যেটা করা ঠিক না, কিন্তু স্টিল তোমরা করো। ওকে, আমি করি কিনা বলবো না, বা করছি কিনা বলবো না। ওকে, তো আমি না করার চেষ্টা করছি। তো দেখো অনুকার দ্বিত্ব, এই অনুকার দ্বিত্বটা হচ্ছে এরকম কপি করার ব্যাপারটা বোঝায়। কপি করলে কি হয়, ধরো আমার ফ্রেন্ডের খাতা আমি লিখতেছি, সর, ও স্যার, মানে এরকম একটা ব্যাপার। তো ধরো হচ্ছে পুরোপুরি কিন্তু একদম সিমিলার হয় না, সব সময় একটু অন্যরকম হয়, প্রায় সিমিলার হয়, প্রায় একই রকম হয়, কিন্তু একটু তফাৎ কিন্তু ওই জায়গায় থাকে। ওকে, তো এটা হচ্ছে অনুকার দ্বিত্বের ব্যাপারটা। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। মানে কাছাকাছি চেহারার, মানে পুরোপুরি সেম না, কিন্তু এটা পুনরাবৃত্ত দ্বিত্বতে আমরা দেখবো যে পুরোপুরি সেম হয় দুইটা শব্দই, কিন্তু অনুকার দ্বিত্বতে কাছাকাছি চেহারার দুইটা শব্দ ব্যবহার করা হয়। মানে পুরোপুরি এক না, একটু ডিফারেন্ট, বাট প্রায় সেম। তো এতে প্রথম শব্দটি মিনিংফুল হয়, অর্থপূর্ণ হয়। যে বলা হয়েছে দেখো, অর্থপূর্ণ হলো প্রায় ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম প্লেসেসে তোমার দ্বিতীয় শব্দটা বা পরের শব্দটা হচ্ছে অর্থহীন হয়। মানে দ্বিতীয় শব্দটার কোনো মিনিং থাকে না, প্রথমটার মিনিং থাকে, দ্বিতীয়টা হচ্ছে জাস্ট লাইক মনে করে এমনি, যেমন অঙ্ক টঙ্ক যদি আমরা এক্সাম্পল দিই অঙ্ক টঙ্ক হিসেবে। তো অঙ্ক তো আমরা বুঝি এখানে ম্যাথ বোঝাচ্ছে, বাট যখন টঙ্ক বলা হচ্ছে, টঙ্ক মানে কি ভাই? আই ডোন্ট নো, আমার জানা নাই টঙ্ক মানে কি। তো এটা হচ্ছে আসলে মিনিংফুল না, এটার কোনো মিনিং নাই টঙ্কর, কিন্তু অঙ্ক টঙ্ক মিলে হচ্ছে একটা দ্বিত্ব শব্দ। ঠিক আছে, বা শব্দদ্বিত্ব এই জায়গায় আমরা বলতে পারি। তো এখানে প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দটা তৈরি হয়, এটা বলা হয়েছে। দেখো অঙ্কর সাথে মিল রেখে টঙ্ক হয়েছে। ওকে, তো ব্যাপারটা বুঝলাম, প্রথম শব্দের অনুকরণে কি হবে, দ্বিতীয় শব্দটা তৈরি হয়। তো এই অনুকরণ প্রক্রিয়ায় বা এই কপি করার প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ধরো হচ্ছে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত হতে দেখা যায়। তো এই লাইনটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তোমাকে বলা হতে পারে যে এইখানে অনুকার দ্বিত্বতে পরের শব্দটায় কোন জিনিসগুলা বা কোন বর্ণগুলা ব্যবহার করা হয়ে থাকে শুরুতে। তো এগুলো এমসিকিউতে আসলে তোমার হচ্ছে রাইটটা অ্যান্সার করতে হবে। তো এই ধ্বনিগুলা যুক্ত হতে দেখা যায় ধ্বনির
প্রকাশের রূপটাই হচ্ছে আমাদের বর্ণ। এটা বর্ণ বা ধ্বনি যে কোনো কিছু তুমি বলতে পারো। প্রভৃতি যুক্ত হতে দেখা যায়। এগুলো যুক্ত করার রিজনটা কি? এখন তুমি বলতে পারো ভাই যুক্ত করে লাভ কি? যুক্ত করলে কি দ্বিতীয় শব্দটাকে খানিকটা অনির্দিষ্ট, মানে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না, ওকে, বা সাধারণ বা গুরুত্বহীন, মানে ইম্পর্টেন্স নাই কোনো, লেস ইম্পর্টেন্ট, বা হচ্ছে এটা কোনো মিনিং নাই, এরকম কিছু বোঝানোর জন্য এই যে ধ্বনি বা এই বর্ণগুলো হচ্ছে দ্বিতীয় শব্দটার শুরুতে ব্যবহৃত হয়। তার মানে আমরা এই কয়টা জিনিস জানলাম। প্রথমে হচ্ছে কি, প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয়টা তৈরি হয়ে থাকে, ঠিক আছে, এবং দ্বিতীয়টার শুরুতে হচ্ছে এই পার্টিকুলার কয়টা ধ্বনি বা বর্ণ যুক্ত হতে পারে, এবং এগুলা যুক্ত করার রিজন হচ্ছে এগুলা যুক্ত করার মাধ্যমে দ্বিতীয় শব্দটাকে অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। ওকে, দেখো তো এক্সাম্পল, যেমন দেখো আমটাম, ট যুক্ত হয়েছে দ্বিতীয়টার শুরুতে। কারণ আম চিনি, টাম কি ভাই? কিন্তু আমটাম বলতে আসলে ফল ফ্রুট বোঝানো হচ্ছে এক কথায়। ওকে, কেক টেক খাবার দাবার বোঝানো হচ্ছে, ঠিক আছে। কেক বুঝি, টেক কি আমি জানি না, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে ঘর টর, যেমন বলে যে ঘর টর ঠিকঠাক করো, ঘর টর গুছাও, বলি না আমরা নর্মালি, কিন্তু এগুলো ব্যবহার করি, ঠিক আছে। কি রে কুরবানি ঈদ তো চলে আসলো, গরু টরু কিনছো নাকি, এরকম বলে না? তো গরু তো বুঝলাম, টরু জিনিসটা কি? টরু তো কোনো মিনিং নাই, বাট দুইটা মিলে হচ্ছে একটা শব্দ দিত। ছাগল টাগল, না রে ভাই গরু টরু কিনবো না, এবার ছাগল টাগল কেনার প্ল্যান আছে। তো এই যে ছাগল টাগল, টাগল তো বুঝি না, ঠিক আছে। ছাগল মেসিরে বোঝানো হচ্ছে, অনেকে কষ্ট পাবে এখন, কিন্তু মেসি গোট, ওকে, আমি ব্রাজিল ফ্যান, ডাজন্ট ম্যাটার আমার কাছে, তো সমস্যা নেই। তো হচ্ছে ছাগল টাগল, এই যে টাগলটা যে আসছে এটা তো মিনিং নাই, বাট এটা হচ্ছে একসাথে তোমার একটা শব্দ দিত। তারপর দেখো ঝাল টাল, আমার ঝাল টাল খেতে ভালো লাগে না, মানে আমার কথাই বলতেছে, আমার ঝাল তো পছন্দ না, ঠিক আছে। টক মিষ্টি ফাইন, মিষ্টি খুব পছন্দ, বাট ঝাল টাল আমার একদমই পছন্দ হয় না। আমি দেখি ভাই, মনে করো যে ওই ভার্সিটির ওইদিকে, ঠিক আছে, আমি যেহেতু ঢাকা ভার্সিটির টিএসসিতে দেখি, মনে করো এখানে পানিপুরি ভেলপুরি এগুলো বিক্রি করে, বোম্বাই মরিচ কেটে কেটে ছেলে মেয়েরা ওটার মধ্যে দিয়ে একদম ঠাইসা ঠাইসা ঢুকায়, তারপর হচ্ছে ওটা খায়, চোখ দিয়ে মানে মনে করো যে পানি চলে আসে, তাও মানে অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে এদেরকে দেখে, তাও খায়, কি মজা পাবো আমি জানি না, ঠিক আছে। বাট খেতে পারো তোমার ইচ্ছা হলে, আমার কোনো সমস্যা নেই। হ্যান ত্যান, ঠিক আছে, হ্যান ত্যান কাজ করে সময় চলে গেল। তো এগুলো আমরা কি দেখতেছি, এগুলো হচ্ছে প্রায় সিমিলার দুইটা ওয়ার্ড, ঠিক আছে। প্রথমটার কপি করে সেকেন্ডটা তৈরি করা হয়েছে, বাট দুইটা দেখতে সেম না, বাট প্রায় সেম, ঠিক আছে। এবং দুইটা একসাথে মিলে হচ্ছে তোমার একটা শব্দ দ্বিত্ব তৈরি করে। তারপর দেখো অনুকার দ্বিত্বের আরও কিছু ব্যাপার আছে। অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, কোন দ্বিত্বে বা কোন শব্দ দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, এটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন করতে পারে, মানে সরাসরি প্রশ্ন আসতে পারে, তখন তোমাদের অ্যান্সার করতে হবে অনুকর দ্বিত্ব। তো স্বরের পরিবর্তন কীরকমভাবে আসতে পারে, যেমন দেখো আরা, এখানে হচ্ছে ডয় বিন্দু রয়ের সাথে হচ্ছে আ ছিল, কিন্তু এখানে হচ্ছে রস্য ই হয়ে গেছে, আরা আরি, খোঁজা খুঁজি, দেখো এই জায়গায় ও ছিল, এখানে আ ছিল, এটা উ হয়ে গেল, ঠিক আছে। মনে করো যে এটা হচ্ছে তোমার ওকার ছিল, এটা উকার হয়ে গেল, এবং আকারটার বদলে হচ্ছে এই জায়গায় ই চলে আসলো, ঠিক আছে। স্বরের পরিবর্তন হচ্ছে না। স্বরের পরিবর্তন মানে কি, স্বরধ্বনির বা স্বরবর্ণের পরিবর্তন, ঠিক আছে, এরকম পরিবর্তন দেখা যায়। ঘোরাঘুরি, ওকে, দেখো এই জায়গায় হচ্ছে ওকার ছিল, এটা উকার হয়ে গেল, এই জায়গায় আকার ছিল, এটা ইকার হয়ে গেল, মানে বেসিক্যালি এই জায়গায় ও ছিল, এটা উ হয়ে গেল, এটা হচ্ছে আ ছিল, এটা ই হয়ে গেল। চুপচাপ, খেয়াল করে দেখো এই জায়গায় উ ছিল, এই জায়গায় হচ্ছে আ হয়ে গেল। এরকম স্বরের পরিবর্তন আমরা দেখতে পারি অনুকার দ্বিত্বতে। তারপর চলো আমরা ধনাত্মক দ্বিত্ব দেখি। ধনাত্মক দ্বিত্ব আসলে দুইভাবে হতে পারে। দুইভাবে মানে কি, এটার ডেফিনেশনের মধ্যে দুইটা পার্ট তুমি পাবা, ওকে। তো প্রথম পার্টটা তুমি পাবা হচ্ছে কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি করা হয়েছে এটা, ঠিক আছে। প্রাকৃতিক ধ্বনি, যেমন মনে করো ধরো ওই যে আন্দোলনের সময়, মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আন্দোলনের সময় মিরপুর 10 নম্বর, আমার বাসা যেহেতু মিরপুরে, তো ওই দিন হচ্ছে তোমার 3 তারিখ না 4 তারিখ, 3 অথবা 4 আগস্টের, তো 4 তারিখ খুব সম্ভবত। তো ওই দিন হচ্ছে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে বলতে সন্ধ্যা লাগবে এরকম একটা অবস্থায়, তখন হচ্ছে অনেক ফায়ারিং হয়েছিল। তো আমি মানে হুট করে খেয়াল করলাম হচ্ছে, ধরো আমি 2 নাম্বার, মিরপুর 2 নাম্বার মুখে দাঁড়ায় আছি, যারা হচ্ছে ওইদিকে গেছো চিনবা। তো মানে একটা সাউন্ড হলো, মানে মানে কীভাবে বোঝায়, মনে করে এক্স্যাক্টলি, মনে করে সাই করে হচ্ছে একটা শব্দ চলে গেলো কানের পাশ দিয়ে, ওকে, কিছু একটা গেছে, আমি জানি না এটা কি গেছে, ওকে। এরপরে ওটা কোন দিয়ে গেছে আই ডোন্ট নো। তো এটা কী ছিল, এটা তোমরা সবাই জানো, ওকে। তো এই যে ধরো একটা শব্দ গেল, আমি বললাম সাই করে গেল, ঠিক আছে, এরকম করে একটা শব্দ হলো, ঠিক আছে। তো এটা তো মনে করো যে এটা সাউন্ড হয়েছে, যেটা গেলে সাই এরকম সাউন্ড তো হয় না, আমরা ধরে নিছি এই সাউন্ডটাকে বলা হচ্ছে সাই, ঠিক আছে। এটা আমরা অনুমান করে নিছি, এটা আমরা ধরে নিছি সাউন্ডটা হচ্ছে এরকম। বা ধরো হচ্ছে তোমাকে বলা হলো একটা এক্সাম্পল, যে ধরো হচ্ছে ফোড়া টনটন করছে, এখন ফোড়া টনটন করতেছে, এটা আবার কেমন, মানে ওরে ভাই কি ব্যথা, ঠিক আছে, এখান থেকে শব্দ হইতেছে টন টন টন, এরকম হয় না, এরকম তো হয় না, ফোড়া থেকে কি শব্দ আসে না, এই যে ফোড়াটা যে ব্যথা করতেছে, কামড় দিচ্ছে এই জায়গায়, ওকে, এটাকে আমরা ধরে নিচ্ছি টন টন করতেছে, ওকে। তো এই যে জিনিসগুলা,
দুইটা জিনিস বলছে, এটা হচ্ছে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, মানে একটা সাউন্ড যেটা রিয়েল, ওকে, যে সাউন্ডটা আসলে হয় বাট আমরা ধরে নিছি এই সাউন্ডটা এরকম, ওকে। যেমন মনে করো যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টি পড়লে কি টিপ 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 এরকম সাউন্ড হয় না, আমরা ধরে নিছি বৃষ্টি পড়লে যেই সাউন্ড হয় সেটা হচ্ছে টিপ টিপ সাউন্ড, ওকে। তো এই যে মনে করো প্রাকৃতিক সাউন্ডের মানে কপি করে যেই সাউন্ডগুলো তৈরি করছি আমরা বা যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি কি ধর্নাত্মক শব্দ। আমরা কিন্তু ধর্নাত্মক দ্বিত্বতে এখনো যাই নাই, ওকে। যেমন ধরো হচ্ছে এখানে তোমার আরো এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আমরা ডেফিনেশনের পরে দেখবো। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় এটা হচ্ছে 1 নাম্বার লক্ষণ, ঠিক আছে, সেগুলোকে ধর্নাত্মক শব্দ বলে। বোঝা গেছে? প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেগুলো তৈরি হয় এটা আমরা বুঝছি অলরেডি। যেমন মনে করো ঠন একটি ধর্নাত্মক শব্দ। ঠন মানে হচ্ছে ধরো দুইটা স্টিলের বাটি নিয়ে বাড়ি দিলে যে শব্দ হয় ঠন করে ওঠে, ওকে। এখন এটা কি সাউন্ড হয় ঠন ঠন? না, এরকম সাউন্ড তো হয় না, বাট আমরা ধরে নেই যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ঠন সাউন্ড। তো এই যে একটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে আমরা এই শব্দটা তৈরি করলাম না, এই জন্য এটা একটা ধর্নাত্মক শব্দ। কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে, ধাতব পদার্থ বলতে হচ্ছে এখানে ম্যাটারিয়াল বোঝায়, ম্যাটার বোঝায়, তো দুইটা একসাথে হচ্ছে বাড়ি দিলে সংঘর্ষে যে শব্দটা হয় সেই ধরনের শব্দ, যে ধ্বনিটা তৈরি হয় সেটাকে আমরা বলি ঠন। তার মানে এটা একটা ধর্নাত্মক শব্দ, ঠিক আছে। তো এরকম শব্দ দুই বা মনে করো ততোধিক বার যদি ব্যবহার করা হয় তাহলে সেটা হয়ে যায় ধর্নাত্মক দ্বিত্ব। দুইবার ব্যবহার করলে দ্বিত্ব হবে, তিনবারও ব্যবহার করা যেতে পারে। যেমন মনে করো শাঁ করে তীর ছুটে গেল, ঠিক আছে, মানে এরকম হয় শাঁ, ওকে। তো শা করে তীর ছুটে যায়, শা শা করে তীরগুলো ছুটে গেল, শা শা শব্দ হচ্ছে, ঠিক আছে। শা 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 করে অসংখ্য তীর ছুটে গেল। এই যে তীর ছুটে যাওয়ার যে শব্দ, এই শব্দ কি তীর ছুটে গেলে শা শা এরকম শব্দ হয় না, স্টিল একটা সাউন্ড হয়, যে সাউন্ডটাকে আমরা বলি শা, ওকে। তো যেহেতু একটা প্রাকৃতিক সাউন্ডকে কপি করে আমরা এটা বানাইছি, ওটার মতো করে আমরা বানাইছি, দ্যাটস এটা হচ্ছে একটা ধর্নাত্মক শব্দ। দুইবার ব্যবহার করলেই সেটা ধর্নাত্মক দ্বিত্ব হয়ে যাবে, ঠিক আছে, তিনবার ব্যবহার করলে হবে। তো দেখো অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধর্নাত্মক শব্দ তৈরি হয়। কল্পিত মানে কি? আমি ইমাজিন করে নিছি, কল্পনা করে নিছি এটা সাউন্ডটা এরকম। যেমন আমি একটু আগে বললাম যে ফোড়া টন টন করতেছে, ওকে। তারপর ধরো হচ্ছে মনে করো যে গা ছমছম করতেছে, এগুলাকে আমরা বলবো কি ধর্নাত্মক দ্বিত্ব। তো গা ছমছম করতেছে কি? মনে করো যে কোনো জায়গায় আমি গেছি, ভয় লাগতেছে, ঠিক আছে, ওকে। আমার বডি থেকে কি ছম 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 সাউন্ড বেরোচ্ছে? না, আমার বডি থেকে তো ছম ছম ছম, আরে আমার স্পিকার উল্টাপাল্টা হয়ে যেতে নিয়েছিল অ্যাক্টিং করতে গিয়ে, তো ছম 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 সাউন্ড তো বডি থেকে বেরো না। বাট এই যে তোমার যে শিভারিং হয়, মনে করো ভয় পেয়ে যাও তুমি, মানে কি হচ্ছে এই জায়গায়, এরকম যে একটা ভাব, ফিজিক্যাল ভাব, এইটাকে বলা হয় ছমছম করা। ধরে নিছি যে তখন হচ্ছে বডি ছমছম করে। তো এইটা হচ্ছে কি আমাদের ধর্নাত্মক দ্বিত্বের উদাহরণ। ওয়াহ, কি অ্যাক্টিংটা করলাম, অস্কার দেওয়া উচিত আমাকে। দেখো ধর্নাত্মক দ্বিত্ব, কয়টা ধর্নাত্মক দ্বিত্বের উদাহরণ দেওয়া আছে? কুট কুট, কোত কোত, কুটুস কুটুস, খক খক। এই যে কাশির শব্দ, মানুষ কি কাশে? বিশ্রী হয়ে গেল। খক খক করে কি মানুষজন কাশে? না, এরকম করে তো মানুষজন কাশে না। বাট এই যে কাশির যে শব্দ হয় এটাকে আমরা বলি খক। তো খক খক করে কাশা, খুটুর খুটুর শব্দ করা, টুং টুং করে বেল বাজানো। বেল বাজাইলে কি যে রিক্সাওয়ালার যে বেল বাজায় টুং টুং, এরকম শব্দই হয়? এক্স্যাক্টলি না, যে শব্দটা হয় সেটাকে আমরা ধরে নেই এটা হচ্ছে তোমার টুং টুং শব্দ। ঠুক ঠুক করে শব্দ করা, দুম দুম ঢুসুম ঢুসুম, এরকম জিনিসপত্রগুলো চকচক করলেই শোনা হয় না। ধরো চকচক, ধরো একটা জিনিস হচ্ছে তোমার অনেক গ্লোসি, ঠিক আছে, গ্লেস মারতেছে, এটা কি চক চক করতেছে? না, বাট এই যে গ্লোসি যেটা, মানে এটার যে একটা গ্লেস বা এটা দেখতে যে মনে করো চকচকে, এই যে শব্দটা আমরা ইউজ করলাম যে চকচক, এটা একটা তোমার ধর্নাত্মক দ্বিত্বের উদাহরণ, ঠিক আছে। এরকম আরো আছে, জল জল, চোখ দুটো জল জল করতেছিল, মানে তুমি এরকম ওয়াও, ঠিক আছে। তো আমার চোখ কি জল জল করতেছে না, বাট এই যে আমি তাকায় আছি এটাকে বলা হয় হচ্ছে কি চোখ জল জল করা, ঠিক আছে। আমি খুবই ফানি লাগতেছে আমার, আমি জানি না অ্যাক্টিং করাটা উচিত হচ্ছে কিনা। তো এরকম শব্দগুলোকে আমরা কি বলি? এগুলাকে বলি হচ্ছে আমরা তোমার ধর্নাত্মক দ্বিত্ব। আরও এক্সাম্পল আছে, যেমন মনে করো যে থকথকে, যেমন থকথকে জেলির ন্যায় অর্ধ তরল পদার্থ, সাইটোপ্লাজম বলে, ঠিক আছে, এরকম কিছু একটা ছিল। তো থকথকে, ভট ভট, শো শো, হিস হিস, ঠিক আছে। এটা আবার ওইটা না, ছোটবেলায় আম্মুরা যেটা বলে হচ্ছে তোমাকে হিসু করাই, তো ওইটা না, এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি সাপের যে হচ্ছে শব্দ, ঠিক আছে, এটা, ওকে। তো এটাকে হিস হিস বলে। তো সাপ তো হিস হিস এরকম সাউন্ড তো করে না, কিন্তু আমরা ধরে নিই হচ্ছে সাপের সাউন্ডটাকে হিস হিস বলা হয়, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে ধর্নাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে, কিছু ক্ষেত্রে ধর্নাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন মনে করো যে খপা খপ, দেখো খপ খপ, এই জায়গায় খপের আগে একটা আ আসছে, ঠিক আছে, মানে খপের পরে আর কি, খপা খপ, গবা গব, এই যে আ আসছে, ঠিক আছে, ঝটা ঝট আ আসছে, ফটা ফট আ আসছে, দমা দম, এই যে ম
এই জায়গায় একটা আ দেখতে পাচ্ছ, এটা কি একটা স্বরধ্বনি। তো এরকম হচ্ছে পটাপট এগুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি স্বরধ্বনি মানে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। তারপর দেখো পুনরাবৃত্ত দ্বিত্ব, এটা খুবই সিম্পল, রিপিটেশন, রিপিট হবে। পুনরাবৃত্তই মানে হচ্ছে রিপিট হওয়া, মানে সেম ওয়ার্ড দুইবার রিপিট হবে, খুবই সিম্পল। পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে, এটা তোমরা বুঝো নাই, ঠিক আছে। তো হচ্ছে ধরো একটা জিনিস তোমাদেরকে বলতে মিস করে গেছি, এই যে ধরো এটা আমি 1 নাম্বার বলছিলাম, ঠিক আছে, আর এই যে মনে করো কল্পিত ধ্বনি, এটা হচ্ছে 2 নাম্বার। এই হচ্ছে দুইটা ক্যারেক্টারিস্টিক্স ধনাত্মক দ্বিত্বের। যাই হোক, তো পুনরাবৃত্ত দ্বিত্ব মানে কি পুনরায় আবৃত্ত হলে, মানে রিপিটেশন হলে, এক জিনিস দুইবার আসলে তাকে হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব দুই রকম হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, বিভক্তিহীন বা হচ্ছে তোমার বিভক্তি যুক্ত। যেমন হচ্ছে জ্বর জ্বর, এখানে কোনো বিভক্তি দেখতে পাইতেছি না, তোমরা যদি সমাস পড়ে থাকো বিভক্তি কি জানবা, ঠিক আছে। পর পর কোনো বিভক্তি নাই, কবি কবি বিভক্তি নাই, হাতে হাতে বিভক্তি আছে। কিভাবে আছে এটা আমরা দেখায় দিব যখন আমরা ডিটেলস এক্সাম্পলে যাব। কথায় কথায় বিভক্তি আছে, জোরে জোরে বিভক্তি আছে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোনটি বা নিচের কোন পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিযুক্ত, বা নিচের কোন পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিযুক্ত নয়। যেমন দেখো বিভক্তিহীন, ভালো ভালো, এখানে কোনো বিভক্তি নাই। ভালো ভালো কথা, কত কত লোক, হঠাৎ হঠাৎ ব্যথা, ঘুম ঘুম। দেখো দুইটা শব্দ সেম, একই শব্দ দুইবার ব্যবহার করা হচ্ছে। উরু উরু একই শব্দ দুইবার ব্যবহার করা হচ্ছে। গরম গরম দুইবার ব্যবহার করা হচ্ছে। হায় হায় একই শব্দ দুইবার ব্যবহার করা হচ্ছে। এখন বিভক্তিযুক্তগুলো দেখে চলো। এই যে দেখো এই জায়গায় কথায় কথায় এখানে অন্তস্তীয় বিভক্তিযুক্ত হয়েছে কথার সাথে, ঠিক আছে, এগুলো বিভক্তিযুক্ত। মজার মজার, এখানে হচ্ছে ওয়ার্ডটা গঠিত হয়েছে এভাবে, মজা যোগ হচ্ছে র, ঠিক আছে, র বিভক্তি, র এর, এই দুইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। দেখো এখানে দুইটার ক্ষেত্রে যুক্ত হয়েছে। ঝাঁকে ঝাঁকে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো ঝাঁক যোগ এ, ঠিক আছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ। দেখো ঝাঁকে ঝাঁকে দুই জায়গায় যুক্ত হয়েছে। সেম গোস ফর চোখে চোখে, চোখ যোগ এ, চোখ যোগ এ, মন যোগ এ, মন যোগ এ, ঠিক আছে, সুর যোগ এ, সুর যোগ এ, পথ যোগ এ, পথ যোগ এ। তো এই যে প্রতি ক্ষেত্রে আমরা দেখতেছি কি এই জায়গায় তোমার বিভক্তি যুক্ত হয়েছে, এগুলো বিভক্তি যুক্ত। ওকে, চলো আমরা একটু চিন্তা করি। দেখো অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে কি বলে? অবশ্যই সেটাকে শব্দদ্বিত্ব বলে। ওকে, তারপর দেখো শব্দদ্বিত্ব কত প্রকার আমরা জানি। শব্দদ্বিত্ব হচ্ছে 3 প্রকার। তারপর পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? এটা কিন্তু আমাদের কনফিউজ হলে চলবে না, এটা কিন্তু আমাদের অনুকার দ্বিত্বের কথা বলছে। অনেকে ভুল করে এটা পুনরাবৃত্ত দ্বিত্ব দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের রং অ্যান্সার হয়ে যাবে। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? শুধুমাত্র পুনরাবৃত্ত দ্বিত্ব দেখছি, যেখানে হচ্ছে আমরা 2 রকম টাইপ পাইছি, বিভক্তি যুক্ত আর বিভক্তি ছাড়া। তো এটা হচ্ছে আমাদের বিভক্তি যুক্ত হতে দেখা যায় পুনরাবৃত্ত দ্বিত্বতে। তারপর কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? দেখো চুপচাপ, সুরে সুরে, চোখে চোখে, ঢং ঢং, এই যে ঢং ঢং, এটা হচ্ছে ধনাত্মক দ্বিত্বের উদাহরণ, ঠিক আছে। তারপর দেখো বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? খেয়াল করে দেখো, ঝাঁকে ঝাঁকে, একটু আগে দেখাইছি, ঝাঁক যোগ এ, ঝাঁক যোগ এ, এটা হচ্ছে কি একটা বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব, ঠিক আছে, ডিটেলসে বলে দিলাম। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? দেখো খপা খপ, একটু আগেই পড়লাম, এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে, আ, খপা। তারপর দেখো, ও আচ্ছা, আমাদের এক্সাম্পলই শেষ। এখন আমাদের টপিকটা হচ্ছে নরবাচক ও নারীবাচক শব্দ, ঠিক আছে, পুং এবং স্ত্রীবাচক শব্দ। এগুলো খুবই সিম্পল টপিক, আমরা হচ্ছে নিমিষের মধ্যে শেষ করে ফেলবো। দেখো বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয়। এখান থেকে আমরা কি জানলাম? যে বিশেষ্য এবং হচ্ছে তোমার বিশেষণ, এই দুইটা, বিশেষ্য এবং বিশেষণ, এই দুইটারই হচ্ছে নর এবং নারীবাচক 2 রকমের টাইপ হইতে পারে, ঠিক আছে, 2 রকম শব্দ আসতে পারে, অন্য কিছুর হয় না, ঠিক আছে। যেমন মনে করো যে এখানে যদি আমি সর্বনাম কেন আসলো না? কারণ আমরা পুরুষ নারী দুইজনকেই হচ্ছে সে, তিনি, ঠিক আছে, তাকে, তারা, এগুলো দিয়ে হচ্ছে বলি। এখানে পুরুষ বা নারীবাচকের কোনো তফাৎ আমরা কিন্তু দেখি না, কিন্তু এগুলোর ক্ষেত্রে হয় বিশেষ্য এবং বিশেষণ শব্দে। এগুলো কেন দাগ দিলাম? মাথায় রেখো, বিশেষ্য এবং বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক হয়ে থাকে। আবার এমন কিছু বিশেষ্য ও বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর নারী উভয়কেই, দুইজনকেই হচ্ছে বোঝানো যায়, ঠিক আছে। তো কমন জেন্ডার যেটাকে আমরা জানতাম, তো হচ্ছে তোমার বা হচ্ছে তোমার মনে করো যে এটা আমরা পরবর্তীতে দেখব, বিশেষ্য ও বিশেষণ, এই বিশেষ্য এবং বিশেষণের এই নারী ও নরভেদের নাম হচ্ছে লিঙ্গ। মানে বিশেষ্য এবং বিশেষণ শব্দের যে 2 রকম হতে পারে, 2টা টাইপ থাকতে পারে, নরবাচক এবং নারীবাচক, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গ। ব্যাকরণে শব্দের নর নারীবাচকতাকে সংক্ষেপে পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়। পুরুষবাচক হলে আমরা বলি পুংলিঙ্গ, নারীবাচক হলে আমরা বলি স্ত্রীলিঙ্গ।
পুরুষবাচক নারীবাচক লিখতে কষ্ট লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ছোট করে নিয়েছি, শেষ। ওকে, তো নরবাচক শব্দকে পুংলিঙ্গ বলা হয়, নারীবাচককে বলা হয় হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ। যথা ধরো পিতা পুত্র ইত্যাদি পুরুষ বোঝায়, ঠিক আছে, পুংলিঙ্গ। তারপর মনে করো যে নারীবাচক শব্দ আছে, যেমন মাতা কন্যা ইত্যাদি নারীবাচক, এগুলো দিয়ে পুরুষ বোঝায় না, এগুলা স্ত্রীবাচক শব্দ। তারপর দেখো নর ও নারীবাচক উভয়কেই বোঝায়, মানে কি পুরুষ এবং মহিলা দুইটাকেই বোঝায়, মানে এটা যে কোনো কিছু হতে পারে, দুইজনই হতে পারে। যেমন মনে করো এগুলাকে আমরা বলবো হচ্ছে উভয়লিঙ্গ। যেমন সন্তান, সন্তান যখন আমরা বলি তখন তো এটা দুইটাই হতে পারে, মানে মনে করো যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান, ডাজেন্ট ম্যাটার। ওকে, সন্তান বলতে দুইটাকেই বোঝায়। তারপর ধরো হচ্ছে মন্ত্রী, চিন্তা করে দেখো যখন দীপু মনি শিক্ষামন্ত্রী ছিলেন, ঠিক আছে, তো তাকে কি মহিলা দেখে তাকে মন্ত্রিনী বলা হইতো? না, এরকম কোনো ওয়ার্ড নাই, মন্ত্রী বলা হইতো। পুরুষ হোক বা মহিলা হোক দুইটাই হচ্ছে মন্ত্রী। মন্ত্রী বলতে দুইজনকেই বোঝায়, পুরুষ মহিলা ডাজেন্ট ম্যাটার। ওকে, আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না, এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে, ঠিক আছে। আর এটাকে বলা হইতেছে তোমার সজীব। উভয়লিঙ্গকে সজীব বলা হচ্ছে। সজীব বলা হচ্ছে কারণ কি এটার জীবন আছে, জীবন থাকা লাগবে, ঠিক আছে, লাইফ থাকা লাগবে। আর অজীব মানে কি, মনে করো কোনো পদার্থ বা জিনিসপত্র, এগুলাকে আমরা বলি হচ্ছে তোমার ক্লীবলিঙ্গ। যেমন ঘর জীবন আছে নাই, গাড়ি জীবন আছে নাই, টেবিল জীবন আছে নাই। এরা কি পুরুষ গাড়ি মহিলা গাড়ি হয়? না। মনে করো যে পুরুষ টেবিল মহিলা টেবিল হয়, তুমি বলতে পারো ভাই ছেলেদের আর মেয়েদের টেবিল তো আলাদা হইতে পারে, ঠিক আছে, হ্যাঁ হইতে পারে, এটা টেস্টের অনুযায়ী, বাট টেবিলের তো কোনো মনে করো লিঙ্গ নাই, তাই না? ঘর বাড়ি তো লিঙ্গ হয় না, তো এগুলা হচ্ছে কি আমাদের ক্লীবলিঙ্গ। ওকে, দেখো এখন সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের। ওকে, সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের। তো একটা হচ্ছে পাত্রীবাচক, এটা পত্নীবাচক হবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে তোমার পত্নীবাচক, এমনি পাত্রী পাইতেছি না, আবার পাত্রীবাচক, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পত্নীবাচক, পত্নীবাচক, আর এটা হচ্ছে অপত্নীবাচক। পত্নীবাচক মানে হচ্ছে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বোঝায়। অপত্নীবাচক মানে হচ্ছে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। ব্যাপারটা কিরকম, এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। সাধারণ নারীবাচক শব্দ পত্নীবাচক এবং অপত্নীবাচক এই দুই রকম হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়, যেমন পিতামাতা। পিতামাতা মানে কি, পিতার যে ওয়াইফ সে হচ্ছে মাতা, মাতার হাজবেন্ড হচ্ছে পিতা, রাইট? এখানে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। চাচার ওয়াইফকে হচ্ছে আমরা চাচি বলি, আর চাচির হাজবেন্ডকে চাচা বলি। সেম গোস ফর দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরু পত্নী, এগুলো হচ্ছে কি তোমার পত্নীবাচক সাধারণ নারীবাচক শব্দ। অন্যদিকে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না বোঝায় তাহলে সেটাকে অপত্নীবাচক বলা হয়, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে খোকা খুকি, খোকা খুকির মধ্যে কোনো হচ্ছে মানে মনে করো যে বৈবাহিক সম্পর্কের ব্যাপার আছে না, খোকার স্ত্রীলিঙ্গ হচ্ছে খুকি, ঠিক আছে। যদি খোকা ছেলে হয় তাহলে খোকা, আর মেয়ে হলে খুকি, ব্যাপারটা হচ্ছে এরকম। ছাত্র ছাত্রী, কোনো বৈবাহিক সম্পর্ক তো এই জায়গায় আমি দেখতেছি না। ছাত্রর মানে মনে করো যে ফেমিনিন জেন্ডার যেটা, সেটা হচ্ছে ছাত্রী। শিক্ষক শিক্ষিকা এরকম। নেতা নেত্রী, পাগল পাগলি, এগুলো হচ্ছে তোমার অপত্নীবাচক। কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক, এইটা আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক মানে কি, নিত্য নরবাচক শব্দের কোনো নারীবাচক শব্দ হয় না, নিত্য নারীবাচক শব্দের কোনো নরবাচক শব্দ হয় না, এটা ওয়ান পিস, ঠিক আছে। এটার কোনো হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গর অপোজিটটা হয় না, বুঝতে পারছো? তো কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক। নিত্য নরবাচক শব্দের উদাহরণ কৃতদার, অকৃতদার। নিত্য নারীবাচক উদাহরণ হচ্ছে তোমার মনে করো যে সতীন বিধবা। এখন চিন্তা করো কৃতদার অকৃতদার, ঠিক আছে, তো অকৃতদার হচ্ছে আমি, না আমার বিয়ে হয় নাই, ওকে, সিম্পল। যে পুরুষের বিয়ে হয় নাই সে অকৃতদার, তাইলে যার বিয়ে হয়েছে সে কে, সে হচ্ছে কৃতদার, সিম্পল। ওকে, তো তোমরা শুনে অন্য কিছু মনে করতে পারো কৃতদার অকৃতদার শুনে। এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, মানে এটার কোনো হচ্ছে মনে করো যে স্ত্রীলিঙ্গ হয় না, বুঝতে পারছো, স্ত্রীলিঙ্গের কোনো শব্দ হয় না। তারপর ধরো নারীবাচক শব্দের উদাহরণ সতীন বিধবা, ঠিক আছে। তো সতীন মানে কি, ধরো হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে সেই স্ত্রীরা একজন একজনের সতীন। ওকে, আমাদের কালচারে বা হচ্ছে আমাদের সংস্কৃতিতে ধর্মমতে হচ্ছে একজন নারী হচ্ছে একাধিক স্বামী গ্রহণ করতে পারেন না, তো হচ্ছে সেই জায়গায় আমাদের ওই কনসেপ্টটাও নাই যে ধরো হচ্ছে ৩-৪ জন পুরুষের যদি মানে যদি একজন স্ত্রী হতো তাহলে ওই পুরুষরা নিজেদেরকে কি বলে ডাকতো, এরকম কোনো কিছু আমাদের উদ্ভাবন হয় না এখন পর্যন্ত, ঠিক আছে। তো দেখো সতীন মানে কি, সতীন শুধুমাত্র ওই মহিলাকেই বোঝায়, এটার কোনো পুরুষ লিঙ্গ হয় না, ঠিক আছে। বিধবা, স্বামী যদি মারা যান তাহলে তাকে হচ্ছে বিধবা বলা হয়ে থাকে। তো এই সেম ওয়ার্ডের জন্য কোনো পুরুষবাচক ওয়ার্ড কিন্তু নাই, মানে স্ত্রী মারা গেলে সেই স্বামীকে কি বলতে হবে আমি জানি না, ঠিক আছে। তো এগুলা কি নিত্য নারীবাচক শব্দ। এই যে 4টা এক্সাম্পল, নিত্য পুরুষবাচক, কৃতদার, অকৃতদার এবং নিত্য নারীবাচক হচ্ছে তোমার কি
আমরা পেলাম সতীন এবং বিধবা। এই 4টা এক্সাম্পল হচ্ছে আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। এগুলোর ইম্পর্টেন্স যত এক্সাম্পল দেখতেছো এই চ্যাপ্টারে তার থেকে সবচেয়ে বেশি। ওকে, তারপর দেখো এই জায়গায় নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ আমরা কিভাবে গঠন করতে পারি। প্রত্যয় যোগে হচ্ছে অনেক শব্দ গঠিত হয়, যেমন নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তিত করতে হলে সাধারণত কিছু প্রত্যয় যুক্ত হয় এবং প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়, ঠিক আছে। যেমন দেখো এই জায়গায় আ প্রত্যয় যুক্ত হয়ে বৃদ্ধ থেকে বৃদ্ধা, বৃদ্ধর সাথে হচ্ছে আ যুক্ত হয়ে বৃদ্ধা হয়েছে, প্রিয় থেকে প্রিয়া, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা। তো এগুলো আমাদের কেন পড়তে হবে, কারণ তোমাকে ডিরেক্টলি প্রশ্ন করবে যে হচ্ছে নিচের কোন পুরুষবাচক শব্দটি আ প্রত্যয় যোগে নারীবাচক শব্দতে পরিণত হয়েছে, বা নিচের কোন নারীবাচক শব্দটি আ প্রত্যয় যোগে গঠিত হয়েছে, বা ইনি প্রত্যয় যোগে গঠিত হয়েছে, বা তোমার হচ্ছে ই প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এগুলো কিন্তু প্রশ্ন করে, এগুলো একটু কনফিউজিং, দেখে নিতে হবে, ঠিক আছে। ই প্রত্যয় যেমন দাদা, ই যুক্ত হবে দাদা দাদি, জ্যাঠা জেঠি, পাগল পাগলি, ঠিক আছে। ইনি প্রত্যয় কাঙ্গাল কাঙ্গাল ইনি মানে কাঙ্গালিনী, ওকে। বাঘ বাঘ ইনি মানে কি বাঘিনী, ওকে। তারপর দেখো ইনি মানে দীর্ঘইকার হবে, বিজয়ী বিজয়িনী, ঠিক আছে। যোগী যোগিনী, তেজস্বী তেজস্বিনী, ঠিক আছে, দীর্ঘই প্রত্যয়। কিশোর কিশোরী, ঠিক আছে। নর নারী, সুন্দর সুন্দরী, ঠিক আছে। এখানে কিন্তু আবার রস্যই প্রত্যয় ভাবলে হবে না, ঠিক আছে। তারপর দেখো নি প্রত্যয়, জেলে জেলে নি, ঠিক আছে। বেদে নি, ধোপা নি, ঠিক আছে। নি যুক্ত হয়েছে শেষে, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় এবং নতুন শব্দ গঠন করে। বতী প্রত্যয়, এটা বর্তি না, বতী প্রত্যয়। গুণবান গুণবতী, ঠিক আছে। পুণ্যবান পুণ্যবতী। মতি প্রত্যয়, বুদ্ধিমান বুদ্ধিমতী, শ্রীমান শ্রীমতী, ওকে। তো এরকম ভাবে হচ্ছে প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠিত হতে পারে। তারপর দেখো এছাড়াও অক প্রত্যয় দিয়ে গঠিত, মানে যে সকল শব্দ অক প্রত্যয় দিয়ে গঠিত, যে সকল নরবাচক শব্দ অক প্রত্যয় দিয়ে গঠিত, সেগুলো নারীবাচক করার সময় হচ্ছে আমরা ইকা প্রত্যয় যুক্ত করি। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, তোমাকে প্রশ্ন করা হইতে পারে যে অক প্রত্যয় যুক্ত পুরুষবাচক শব্দকে নারীবাচক করার সময় আমরা কোন প্রত্যয় যুক্ত করি, ইকা প্রত্যয়। যেমন ধরো পঠ যোগ অক, পঠক, পাঠক, ঠিক আছে। পঠ যোগ অক পাঠক, পাঠক থেকে পাঠ ইকা, ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। লেখক লেখ ইকা, লেখিকা, ঠিক আছে। গায়ক গায়িকা, ঠিক আছে। তো এরকম ইকা প্রত্যয় যুক্ত হয়ে এগুলা গঠিত হয়, ঠিক আছে। নারী নির্দেশক শব্দ যোগে এখানে 2টা পয়েন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট আর এটা হইতেছে তোমার 2 নাম্বার পয়েন্ট। এই দুটো কিন্তু একটু আলাদা, মিক্স করলে চলবে না। বলছে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক মানে যেই শব্দগুলা দিয়ে নারী বাচকতা নির্দেশ করে, বা হচ্ছে মনে করো নারী নির্দেশক শব্দ মানে যেই শব্দটা দিয়ে আসলে নারী বোঝায়, ঠিক আছে। তো এরকম শব্দ যোগ করে বলছে কি এগুলো অ্যাড করে, যোগ করা মানে কি অ্যাড করা, মানে এক্সট্রা একটা নারীবাচক শব্দ আমি অ্যাড করব। নারীবাচক শব্দ যোগ করে তোমার হচ্ছে তোমার কিছু পুরুষবাচক শব্দকে নারীবাচক করা হয়। যেমন দেখো লোক একটা পুরুষবাচক শব্দ, এটাকে স্ত্রী যোগ করে, স্ত্রী হচ্ছে একটা নারীবাচক শব্দ, এক্সট্রা একটা নারীবাচক শব্দ যোগ করে স্ত্রীলোক করা হলো, ঠিক আছে। শ্রমিক নারী শ্রমিক, এক্সট্রা একটা নারীবাচক শব্দ যোগ করে নারীবাচক করা হলো। ছেলে ছেলে বউ, এই যে বউ একটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এক্সট্রা এই শব্দটা যুক্ত করে হচ্ছে তোমার পুরুষবাচক শব্দটাকে নারীবাচক করা হলো। কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে, এই যে দেখো আগেরটা কিন্তু নারীবাচক শব্দ যোগ করছিলাম, কিন্তু এখানে বলতেছে কি নর নির্দেশক শব্দের বদলে, মানে যেই শব্দটা নর বা পুরুষ নির্দেশ করে সেইটাকে চেঞ্জ করে আমি নারী নির্দেশক শব্দ যোগ করব, ওকে। এগুলা ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে যে নিচের কোন শব্দে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ করা হয়েছে, ঠিক আছে। যেমন মদ্দা বিড়াল, মদ্দা বলতে এখানে পুরুষ বোঝায়, ঠিক আছে। মদ্দা বিড়াল এটা হচ্ছে মাদি বিড়াল, মাদি মানে হচ্ছে তোমার মহিলা, মদ্দার জায়গায় আমি মাদি নিয়ে আসলাম। ভাইপো, পো বলতে ছেলে বোঝায়, ভাই ঝি, ঝি বলতে মেয়ে বোঝায়, দেখো পো এর জায়গায় ঝি হয়ে গেল। এরকম ভাবে আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তো দেখো তো কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না। তোমার ডিরেক্ট প্রশ্ন আসতে পারে নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে তার পুরুষবাচক শব্দের গঠনগত কোনো মিল নেই। সহজ ভাষায় বলতে যে দুইটা শব্দ একটু আগে যে দেখলা প্রত্যয় যোগ করলো, জেলে জেলেনি, ধোপা ধোপানি, ঠিক আছে, প্রত্যয় যোগ করে হয়ে গেল, পুরুষবাচক শব্দ মানে নারীবাচক শব্দ যোগ করে হয়ে গেল, বা হচ্ছে নারীবাচক শব্দ পুরুষবাচক শব্দের জায়গায় বসিয়ে হয়ে গেল, কিন্তু এখানে পুরো আলাদা। ভাই থেকে বোন, পিতা মাতা মিলে না, কোনো কিছু অ্যাড করি নেই, দুইটা আলাদা, গঠনগতভাবে আলাদা, ঠিক আছে। ছেলে মেয়ে, বর কনে, বাদশা বেগম। তো এগুলা হচ্ছে কি আমার এই জায়গাটার এক্সাম্পল। বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। মানে প্রাতিষ্ঠানিক বলতে কোনো একটা অফিস বা আদালতে যারা কাজ করে, উচ্চ পদস্থ বা হচ্ছে মনে করো পদধারী কোনো মানুষ, এদের পদের কোনো মনে করো যে স্ত্রীবাচক শব্দ নাই, ওটা একটাই শব্দ। যেমন মনে করো নার্গিস আক্তার একজন মহিলা, ঠিক আছে, একজন সহকারী শিক্ষক, এখানে সহকারী শিক্ষিকা হয় নাই, কিন্তু আমরা বলতে পারতাম যে নার্গিস আক্তার একজন শিক্ষিকা,
কিন্তু যেহেতু এই জায়গায় তোমার পদ বা র্যাঙ্ক বোঝানো হচ্ছে, আমরা এটাকে নারীবাচক করব না, ঠিক আছে। তারপর দেখো, যদি ধরো কোনো মহিলা সচিব হন, তাহলে কি ওনাকে নারীবাচক শব্দে দেখা হবে না, সচিবই বলা হবে, পুরুষ হলেও সচিব, নারী হলেও সচিব। নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, এটা কিন্তু সভানেত্রী হয় নাই, ঠিক আছে, এখানে সভাপতি হিসেবে ইউজ হবে। আমরা একটু চিন্তা করবো এখন বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি। আমরা জানি নারী ও নরভেদের নাম হচ্ছে তোমার লিঙ্গ। তারপর দেখো, নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ প্রকাশ করে। দেখো, ভেরি স্ত্রীলিঙ্গ, ছাত্র, ঘর, ঠিক আছে, ছাত্র বলতে এটা পুংলিঙ্গ, ঘর হচ্ছে ক্লীবলিঙ্গ, সন্তান হচ্ছে উভয়লিঙ্গ, নারী এবং পুরুষ দুইটাকেই হচ্ছে মিন করে। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? মন্ত্রী, মানুষ, পাখি হবে না, গাড়ি, এটা ক্লীবলিঙ্গ, কারণ কি এটা সজীব না, এটা অজীব, এটার জীবন নাই, ওকে। তো এটা হচ্ছে পুরুষ নারী কোনো কিছুই মিন করে না। কোন শব্দটি অপত্নীবাচক, মানে কোন শব্দটি হচ্ছে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝানো হচ্ছে না। মাতা বোঝানো হচ্ছে, পিতা আছে, দাদির জন্য দাদা আছে, চাচার জন্য চাচা আছে, কিন্তু হচ্ছে তোমার শিক্ষিকার জন্য যে শিক্ষকটা আছে, শিক্ষিকা এবং শিক্ষক যে মানে এটা নেসেসারি না যে তারা হচ্ছে স্বামী স্ত্রী হবে। তো এটা আসলে তোমার অপত্নীবাচক একটা শব্দ হচ্ছে আমাদের এখানে মিন করতেছে, ঠিক আছে। তারপর দেখো, নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? যে বললাম না, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি এক কথায় যে নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কৃতদার, আর অকৃতদার, এই দুইটা হয় আমাদের বইয়ে আছে। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? আমরা জানি সতীন আর বিধবা, এই দুইটা নিত্য নারীবাচক শব্দ হয়, ডি হবে আমাদের অ্যান্সার। অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করতে আমরা ইকা যুক্ত করি, আমরা সেটা জানি। তারপর দেখো, নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? ঠিক আছে, গায়ক গায়িকা, ঠিক আছে, ছেলে বউ, ভাইপো ভাইঝি আছে, বাট বাদশা বেগম দুইটা আলাদা, গঠনগত মিল নাই, এটাই, ওকে। তো এখন আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকে আসবো, সংখ্যাবাচক শব্দ, যেটা খুবই সহজ, ঠিক আছে। সংখ্যাবাচক শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ সিম্পল, দ্বিতীয় ভাগের মধ্যে তিনটা ভাগ আছে, শেষ, আর কিছু না। দেখো, যেসব সংখ্যা দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে হচ্ছে সংখ্যা শব্দ বা হচ্ছে সংখ্যাবাচক শব্দ বলে। দুইটা নামই হতে পারে, ঠিক আছে, যেমন 1 2 3। এখন এটা বলার আগে সিম্পলি দুইটা ডিফারেন্স বুঝে রাখো। আমি যদি বলি হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা শব্দ, ঠিক আছে, এটা শব্দ লিখছি না আমি, হ্যাঁ। আমি যদি বলি এই 1, তাহলে এটা হচ্ছে সংখ্যা বর্ণ, ঠিক আছে, এটা মনে করো এটা বর্ণ হিসেবে আমি ব্যবহার করতেছি 1 2 3। তো এটা বুঝলেই হচ্ছে হবে, আর কোনো কনফিউশন এই চ্যাপ্টারে আমাদের নাই। তো দেখো, বলছে যে 2 3 4 1 5 6 এগুলা হচ্ছে সংখ্যা শব্দ, ঠিক আছে, এগুলাকে আমরা কথায় লিখছি। আবার বিশেষ কিছু বর্ণ বা সংকেত মানে কি? চিহ্ন। এই যে এটা দিয়ে আমরা কি বুঝি? এক বোঝাচ্ছে, এই বর্ণ। তো বর্ণ বা সংকেত দিয়ে এগুলা প্রকাশ করা যায়, ঠিক আছে, যেগুলোকে আমরা সংখ্যা বর্ণ বলি, ঠিক আছে, যেমন 1 2 3 4 5 6 প্রভৃতি সংখ্যা শব্দ, ঠিক আছে। এখানে অঙ্ক বা সংখ্যা বর্গে লেখা হয়েছে, ওকে। তো বিভিন্নভাবে হচ্ছে তোমার সংখ্যা শব্দ লেখা যায়। মনে করো যে আমরা বর্ণ দিয়ে লিখতে পারি, শব্দ দিয়ে লিখতে পারি, বর্গে লিখতে পারি। বর্গ মানে হচ্ছে 3 4টা বা 3 4টা না, সরি, একটা বা দুইটা ওয়ার্ড একসাথে মিলে যদি মনে করো একটা পদকে বোঝায়, সেটাকেই বর্গ বলে, ওটা কঠিন কিছু না। তারপর দেখো, দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন ইত্যাদি, তাপমাত্রা, অনেক কিছু, বয়স, ঠিক আছে, উচ্চতা, অনেক কিছু আমরা হচ্ছে এরকম সংখ্যা দিয়ে মাপি। সংখ্যা ছাড়া তো চলে না, তাই না? তো আমরা প্রতিনিয়তই সংখ্যা শব্দ ব্যবহার করে থাকি। সংখ্যা শব্দ দুই রকম, আমরা জানি, একটু আগে বলছি যে সংখ্যা শব্দ দুই রকম। প্রথম টাইপটা সিম্পল, সেকেন্ড টাইপের মধ্যে তিনটা ভাগ আছে, এটাই হচ্ছে আমরা জানবো। তো সংখ্যা শব্দ মূলত দুই রকম, একটা হচ্ছে ক্রমবাচক, একটা হচ্ছে পূরণবাচক, ঠিক আছে। যথা 1 2 3 4 5 এগুলো হচ্ছে ক্রমবাচক, আর হচ্ছে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো হচ্ছে কি তোমার পূরণবাচক। ক্রমবাচক মানে হচ্ছে সিরিয়াল সংখ্যাগুলা, সিরিয়ালে যে সংখ্যাগুলো যায় 1 2 3 4 100 101 102 এরকম, এগুলো হচ্ছে ক্রমবাচক, সিরিয়াল বোঝায়। আর পূরণবাচক মানে হচ্ছে এটা পজিশন বোঝায়, অবস্থান। যেমন তোমাকে বলে না ক্লাসে তোমার পজিশন কত, তুমি কি বলো 1, না, তুমি বলো প্রথম, ওকে। এই যে প্রথম বলছো না একের জায়গায়, এই প্রথমটা হচ্ছে তোমার পূরণবাচক শব্দ, পজিশন বা অবস্থান বোঝায়। ক্রমবাচক সংখ্যা শব্দ একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা শব্দ বলে, যেমন 1 2 3 এরকম করে 19 20 এগুলো হচ্ছে তোমার ক্রমবাচক সংখ্যা শব্দ, ঠিক আছে। ক্রমবাচক সংখ্যা বর্ণের সুবিধা হলো, মানে সংখ্যা শব্দের সাথে বর্ণ কানেক্টেড, আমরা দেখছি যে 1 থেকে 9 এই সংখ্যা বর্ণগুলা ব্যবহার করে এবং শূন্য ইউজ করে অসীম সংখ্যার পুরো পর্যন্ত ক্রম তৈরি করা যায়। অসীম সংখ্যার পুরো পর্যন্ত মানে কি? তুমি যা মন চায় তা লিখতে পারবা, এনিথিং, ঠিক আছে। আমি যদি মনে করে এখন লেখা শুরু করি, এই 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমাকে কেউ থামাইতে পারবে না? কেউ থামাতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম।
তো দেখো কোন যেন একটা মুভির ডায়লগ মনে পড়ে গেছে, জাস্ট মনে আসতেছে না, বলতে পারতেছি না, যে কেউ থামাতে পারবে না এটা থেকে। দেখো ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক প্রতিশব্দ আছে। প্রতিশব্দ মানে কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। প্রতিশব্দ মানে কি দুইটা আলাদা শব্দ, মানে বাট হচ্ছে আলটিমেটলি সেম জিনিসকেই বোঝায়। ঠিক আছে, মনে করো যে আমার যে নাম, আমার নাম তানভীর, বাসায় আমার একটা নাম আছে, ঠিক আছে, ডাক নাম, সেটা অবশ্যই বলবো না। তো এই দুইটা নাম দিয়ে তো আমারই বোঝাচ্ছে, তো এটা হচ্ছে প্রতিশব্দ বলতে পারো। বা ধরো হচ্ছে তোমার মনে করো যে মানে আমরা প্রতিশব্দ পড়ছি না, যে একটা শব্দ দিয়ে হচ্ছে আসলে মনে করো অনেকগুলো শব্দ দিয়ে হচ্ছে একটা জিনিসকেই বোঝানো যায়। ঠিক আছে, বাঘ যদি বলি, বাঘ মানে বাঘ, ব্যাঘ্র যদি বলি তাও বাঘ। ঠিক আছে, তারপর মনে করো যে সিংহ যদি বলি, সিংহরেই বোঝায়, বনের রাজা। ঠিক আছে, মানে বনের রাজাকে সিংহ না বাঘ, আমি কনফিউজ হয়ে গেছি, যাই হোক সমস্যা নাই। তো এগুলো কখনো সিংহই হওয়ার কথা, রাইট? যাই হোক, এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে পারে, আবার কখনো হচ্ছে সমাসবদ্ধ পদের পুরো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে এগুলোর ব্যবহার। যেমন দুই, দুই একটা হচ্ছে সংখ্যা শব্দ, দি দিয়েও দুই বোঝায়, দু দিয়েও দুই বোঝায়। ঠিক আছে, দো এগুলা দিয়ে দুই বোঝায়। ঠিক আছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অন্য কিছু কিন্তু বোঝায় না। তারপর দেখো তিন, যদি আমি বলি থ্রি, থ্রি দিয়ে তিন বোঝায়। ঠিক আছে, তে যেমন মনে করো তেসরা, ঠিক আছে, তেহাই, এরকম জিনিসপত্রগুলো দিয়ে তিন বোঝায়। তো যে কোনো কিছু ইউজ করি না কেন এটা দিয়ে তিনই বোঝায়। যেমন আমরা সমাসে দেখছিলাম না হচ্ছে সে দিয়ে আসলে তিন বোঝায়, সেতার। ঠিক আছে, তিন তার যার সেতার। ওকে, তো দেখো পূরণবাচক সংখ্যা শব্দতে চলে আসি। পূরণবাচক সংখ্যা শব্দ দিয়ে আসলে আমরা কি প্রকাশ করি? কোনো ক্রমিক অবস্থান মানে সিরিয়াল বা হচ্ছে পজিশন বা পরিমাণকে বোঝায়। দুইটা জিনিস কি কি বলছে? একটা হচ্ছে তোমার মনে করো যে কোনো ক্রমিক অবস্থান বা কোনো পরিমাণ বোঝায়। পরিমাণ কিভাবে বোঝায় এটা হচ্ছে আমরা ভগ্নাংশ পূরণবাচকে দেখব। এছাড়া হচ্ছে তোমার সিরিয়ালটা হচ্ছে আমরা মনে করো যে পূরণবাচক এর টাইপগুলোর মধ্যেই প্রথম দুইটার মধ্যে দেখতে পারবো। ঠিক আছে, দেখো যেমন এক সংখ্যার এক তো হচ্ছে একটা ক্রমবাচক সংখ্যা শব্দ, এই সংখ্যার পূরণবাচক সংখ্যা শব্দ হচ্ছে প্রথম, পহেলা, ঠিক আছে, প্রথমা, এগুলা দিয়ে হচ্ছে তোমার কি বোঝায়? ওটার হচ্ছে তোমার পূরণবাচক অর্থটা হচ্ছে বোঝায় বা ওটার পজিশনটা বোঝায়। যে বললাম না, তুমি কখনো তো বলো না যে তোমার ক্লাসে পজিশন কত, এক, তুমি বলো প্রথম। তো এই যে পজিশনটা আমরা এভাবে বোঝাই, এগুলাকে পূরণবাচক সংখ্যা শব্দ বলে। পূরণবাচক সংখ্যা শব্দ হচ্ছে তিন প্রকারের হয়: সাধারণ পূরণবাচক, তারিখ এবং হচ্ছে ভগ্নাংশ। চলো আমরা দেখি। সাধারণ পূরণবাচক নর্মালি যেগুলো হচ্ছে সিরিয়াল বোঝায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে তোমার কি সাধারণ পূরণবাচক। ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক শব্দ ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলা হচ্ছে সাধারণ পূরণবাচক শব্দ। আবার সাধারণ পূরণবাচক শব্দের কিন্তু মনে করো সংক্ষিপ্ত রূপ আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে এক ম, তার মানে তুমি বুঝবে এটা আমি প্রথম বোঝাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয়, এগুলা হচ্ছে আমি দ্বিতীয় বোঝাইছি, তৃতীয়, ঠিক আছে, আবার মনে করো যে চতুর্থ, এরকমভাবে আমরা বোঝাই, বা হচ্ছে পঞ্চম, এরকমভাবে আমরা সংক্ষিপ্তভাবে কিন্তু লিখতে পারি। যেমন দেখো এখানে এটা বলেই দেওয়া হয়েছে যে এক একটার হচ্ছে মনে করো যে সংক্ষিপ্ত রূপ থাকতে পারে। ঠিক আছে, যেমন প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলো সংক্ষিপ্ত রূপ আছে। ঠিক আছে, এখন এখানে কিছু ভ্যারিয়েশন আছে। যেমন 11 থেকে 18 পর্যন্ত যদি আমরা যাই, তাহলে এই যে 18 পর্যন্ত, 11 থেকে 18 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এগুলার পূর্ণ পূরণবাচক এবং সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম, মানে দুইটা পাওয়া যায়। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা পাওয়া যায়। এখন তোমার পূর্ণ পূরণবাচক কোনগুলা? যখন আমি বলতেছি হচ্ছে তোমার মনে করো যে প্রথম, এটা হচ্ছে পূর্ণ পূরণবাচক। ঠিক আছে, আর যখন আমি বলতেছি হচ্ছে এই যে এক ম দিয়ে প্রথম বোঝাচ্ছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা হচ্ছে সংক্ষিপ্ত পূরণবাচক। দুইটাই পজিশন বোঝায়, দুইটাই পূরণবাচক। ঠিক আছে, তো 11 থেকে 18 পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক এবং সংক্ষিপ্ত পূরণবাচক হচ্ছে দুই রকম। যেমন আমি একাদশ বলতে পারি, আবার হচ্ছে 11তমও বলতে পারি। ঠিক আছে, দুই রকম পাইলাম না? এক্ষেত্রে আমি 11-এর পরে তালব্যস্য লিখবো, এক্ষেত্রে আমি 11-এর পরে তম লিখবো। ওকে, সেম গোস ফর হচ্ছে দেখো 12-র জন্য দ্বাদশ ও 12তম পাই, সংক্ষিপ্ত পূরণবাচক হচ্ছে দুই রকম। আবার 15-র জন্য হচ্ছে পঞ্চদশ এবং 15তম পাই। দেখো পূর্ণ পূরণবাচকও দুই রকম, সংক্ষিপ্ত পূরণবাচকও দুই রকম। এক জায়গায় তালব্যস্য ব্যবহার হয়েছে, এক জায়গায় হচ্ছে তোমার ম ব্যবহার হয়েছে। ব্যাপারটা হচ্ছে এইটাই, দুইটা আমরা টাইপ পেয়ে থাকি। তারপর 19 থেকে 99 পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম প্রত্যয় যুক্ত হয়। ঠিক আছে, মনে করো যে সংক্ষিপ্ত পূরণবাচকে আমরা জাস্ট হচ্ছে তমটা যুক্ত করব, কিন্তু তোমার পূর্ণ পূরণবাচকে একটু ভ্যারিয়েশন দেখতে পারবো। সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম যুক্ত হবে। যেমন দেখো এই জায়গায় আছে হচ্ছে 19তম বা 49তম, যেটাই বলি না কেন 19তমই লিখি আমরা সংক্ষিপ্ততে। 20তম বা 20তম, যেটাই বলি না কেন আমরা 20তমই লিখি। 21তম বা 21তম যদি আমরা বলি, দুইটাই বলতে পারি, বাট লিখি হচ্ছে 21তম। 28তম বা 28তম, দুইটাই বলতে পারি, কিন্তু লিখতে হয় হচ্ছে তোমার
তোমার 28তম সংক্ষিপ্ততে, ঠিক আছে, মানে এই জন্যই বলছে 19 থেকে 99 পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম প্রত্যয় যুক্ত হয়, ঠিক আছে। 49তম বা 49তম, ঠিক আছে, 49তম, তো এই দুইটা আমরা বলতে পারি, বাট লেখি হচ্ছে আমরা 49তম। 80তম বা 80তম যে কোনো একটা বলা যায়, বাট লেখি আমরা 80তম। 90তম বা 90তম দুইটাই বলা যায়, বাট লেখি আমরা 90তম। 99তম বা 99তম, ঠিক আছে, দুইটাই বলা যায়, বাট লিখি আমরা 99তম। ব্যাপারটা বোঝা গেছে? এই হচ্ছে লেখার স্টাইল। তারপর বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ দেখা যায়। কিসের? সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ দেখা যায়। মনে রাখতে হবে কিসের? সাধারণ পূরণবাচক, পূরণবাচকের মধ্যে সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপ দেখা যায়, ঠিক আছে। তো দেখো, যেমন মনে করো যে প্রথম, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ঠিক আছে। তারপরে কি হয়? অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, ষোড়শী, সপ্তদশী, অষ্টাদশী ইত্যাদি, ঠিক আছে। নারীবাচক রূপ ফেমিনিন ওয়েতে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি। তারিখ পূরণবাচক, তারিখ বোঝায় যেটা দিয়ে সিম্পলি, ঠিক আছে। ধরো বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। প্রত্যয় কোথায় যুক্ত হয়? শব্দের শেষে। ধরো হচ্ছে মনে করো প্রথম, ঠিক আছে, মনে করো যে পহেলা, ঠিক আছে, পহেলা বা পয়লা আ প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। দোসরা আ প্রত্যয় যুক্ত হয়েছে, তেসরা আ প্রত্যয় যুক্ত হয়েছে, চৌঠা আ প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে, সাতাশে, ঠিক আছে, এ প্রত্যয় যুক্ত হয়েছে, 26-এ এ প্রত্যয় যুক্ত হয়েছে। তো এরকম কিছু প্রত্যয় আমরা দেখি হচ্ছে তারিখবাচক, মানে তারিখ পূরণবাচক শব্দের ক্ষেত্রে, গঠন করার ক্ষেত্রে আমরা দেখে থাকি। তারপর দেখো লাস্টেরটা ভগ্নাংশ পূরণবাচক, ঠিক আছে, এটা দিয়ে পরিমাণ বোঝায়, কোনো অংশ থেকে বেশি বা কোনো অংশ থেকে কম বোঝায়। ওকে, দেখো কখনো পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে যদি বলা হয়, তোমার মনে করো যে দেড় যদি বলা হয়, তার মানে আমরা বুঝি হচ্ছে দেড় বলতে 1.5, 1.5 বোঝায়, মানে 1 থেকে বেশি, 2 থেকে কম, ঠিক আছে। আড়াই যদি বলি 2 থেকে বেশি, 3 থেকে কম, ঠিক আছে, এরকম মানে জিনিসপত্রগুলো হচ্ছে বোঝানো হয়। কখনো পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে, ঠিক আছে, আসলে উল্টা হয়ে গেছে, খানিকটা কম খানিকটা বেশি বোঝাতে, ঠিক আছে, ভগ্নাংশ পূরণবাচক ব্যবহৃত হয়। এগুলো কয়েকটা এক্সাম্পলে আছে, যেমন আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ। এই যে ধরো হচ্ছে সব এক্সাম্পলের মধ্যে দিন শেষে দেখবা প্রশ্ন আসছে এই জায়গা থেকে, তো কোনো পার্টি বাদ দেওয়া যাবে না। চলো আমরা একটু চিন্তা করি আমরা কতটুকু বুঝলাম। নিচের কোনটি সংখ্যা বর্ণ? অবশ্যই এটা সংখ্যা বর্ণ, বাকি সব হচ্ছে কি তোমার সংখ্যা শব্দ, ঠিক আছে। চৌঠা, তো চৌঠা কি? চৌঠা হচ্ছে তোমার তারিখবাচক সংখ্যা শব্দ। আড়াই হচ্ছে তোমার ভগ্নাংশবাচক, মানে ভগ্নাংশ পূরণবাচক শব্দ, আর এটা হচ্ছে তারিখ পূরণবাচক। আর 5 হচ্ছে তোমার কি? ক্রমবাচক সংখ্যা শব্দ, ঠিক আছে। এগুলা আলাদা আলাদা করে চিন্তা করবা। নিচের কোনটি সংখ্যা শব্দ? দেখো এই জায়গায় একাকী, দুজন, 12, 233, এটা হচ্ছে আমাদের সংখ্যা শব্দ, ঠিক আছে, গেল। তারপরে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? অবশ্যই সেগুলোকে হচ্ছে তোমার ক্রমবাচক সংখ্যা শব্দ বলে, ঠিক আছে। বা নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? দেখো পহেলা, 7, 17 দি, 7, 17 দি, মানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ। কিন্তু এই যে পহেলা, যেটা দিয়ে আসলে তারিখ বোঝায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার তারিখবাচক, তোমার হচ্ছে সংখ্যা শব্দ, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার পূরণবাচকের মধ্যে পড়ে। তারপর দেখো নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? 19, এটা হচ্ছে তোমার পূরণবাচক সংখ্যা শব্দ, ঠিক আছে। আড়াই, এটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক শব্দ। তেহাই ভগ্নাংশ পূরণবাচক শব্দ, বাট 80 এটা হচ্ছে তোমার ক্রমবাচক শব্দ, তার মানে কি এটা পূরণবাচক শব্দ নয়। তারপর দেখো সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দেখো দশমী, এটাতে হচ্ছে নারীবাচক রূপের ব্যবহার আছে। ইজিলি আমরা বুঝতে পারতেছি পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম এবং খানিকটা বেশি বোঝালে কোন ধরনের পূরণবাচক হয়? আমরা জানি এটা হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক হয়। তো এই গেল হচ্ছে আমাদের শর্টের মধ্যে 3টা টপিক। আশা করি তোমরা খুব ভালো মতো জিনিসগুলো বুঝতে পারছো। তোমাদের কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই উত্তর দিব, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, টেনশন কম করো, টেনশন করে কোনো লাভ নাই, ওই সময়টা পড়াশোনা করো। সবাইকে বেস্ট অফ লাক।